আপনাদের সবাইকে শুভেচ্ছা। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে ৫ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ এবং আমাদের বর্তমান সেনাপ্রধানের সেই সময়ের ভূমিকা। আমরা দেখেছি শেখ হাসিনার দেশত্যাগ করার পরও ৩২ নম্বরে অগ্নিসংযোগ করা হয়েছে, সেখানে সেনাবাহিনী ছিল কিন্তু নিষ্ক্রিয় ছিল। গণভবনে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, সেখানে সেনাবাহিনী ছিল কিন্তু নিষ্ক্রিয় ছিল। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। নাগরিক টেলিভিশন একটি অনলাইন টিভি চ্যানেল, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ভিত্তিক। সেই চ্যানেলের সাথে আমাদের সেনাপ্রধান কী বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার দেশ ত্যাগ বিষয়ে, সেই কথাটি আমরা এখন একটু শুনতে চাই। বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল, নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল, এই প্রশ্ন কেউ কেউ তুলছে। তো আপনি এই বিষয়টাতে কি বলবেন? ওই সময় there was a heat of the moment, এটা বিচারের চেয়ে ওখানে যে ওনাকে রেখে দিলে, প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody say যে উনি তো চলে যাচ্ছে, উনি is on the runway, he has taken off. তো এটা আমি জানতাম না যে that she is leaving the country, but তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো হয়তো লোকজন প্রতি। তো এই ইস্যুস গুলো আছে এখন। ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক, এটা তো ডেফিনেটলি কাম্য না। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। যাই হোক, আমরা সেনাপ্রধানের বক্তব্যটি শুনলাম। প্রিয় দর্শক, এখানে যে তিনি পলিটিক্যাল লিডারদের সাথে ডিসকাশন করছেন, প্রধানমন্ত্রী এখনও ক্ষমতায়, তিনি এখনও দেশ ত্যাগ করেননি, তাহলে তিনি কোন পলিটিক্যাল পার্টির লিডারদের সাথে ডিসকাশন করছিলেন সে সময়, সেটি একটা প্রশ্ন। আর পত্রপত্রিকা আপনারা সবাই পড়েছেন, একটু পেছনে ফিরে যাই, 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, এই সময়টিতে যাই। আমরা যেটি শুনেছি পত্রপত্রিকায় যেটি লেখা হয়েছে, সেটি হচ্ছে যে 3 বাহিনীর প্রধান গণভবনে ছিলেন, প্রধানমন্ত্রীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তিনি দেশ ত্যাগ করতে চাচ্ছেন না, পদত্যাগ করতেও চাচ্ছেন না। এক পর্যায়ে সজীব ওয়াজেদ জয়ের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করতে রাজি হয়েছেন, কিন্তু তিনি বাধ্য হয়েছেন। সজীব ওয়াজেদ জয় পরে জানিয়েছে যে তিনি বাধ্য হয়েছেন। এই বিষয়গুলো আমরা সবাই জানি, কিন্তু ওই প্রসঙ্গে আর যাব না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে সেনাপ্রধান নাগরিক টেলিভিশনের সাথে যে কথাগুলো বলেছেন, সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একটা কথা হচ্ছে যে 3রা আগস্ট সেনা কর্মকর্তাদের সাথে সেনাপ্রধানের বৈঠক ছিল ক্যান্টনমেন্টে, এবং সেই বৈঠকের পরে সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, সেনাপ্রধানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেনাবাহিনী ছাত্র জনতার সাথে আছে, অর্থাৎ সরকারের সাথে আর নেই, বর্তমান তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে আর নেই। তখনই কিন্তু অনেকের ধারণা হয়ে গেছে যে সরকার আর নেই। 3 তারিখেই ডিসিশন হয়ে গেছে, সেনাবাহিনী যখন তাদের কার্যক্রম প্রত্যাহার করে নিয়েছে, তারা ছাত্র জনতার সাথে থাকবে, তার মানে তারা নিষ্ক্রিয় থাকবে, এটি ফয়সালা হয়ে গেছে। এবং কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান নাকি ওই মিটিংয়ের শেষ পর্যায়ে আইয়ুব বাচ্চুর একটা গান করেছিলেন। কি গান করেছিলেন, এটা কি সত্য না মিথ্যা সেটি আমি কনফার্ম না, তবে শুনেছি। কি গান করেছিলেন সেটিও জানা নেই। আচ্ছা, 3রা আগস্ট যেমন একটা কনফার্ম হয়ে গেল যে সরকার আর নেই, 4ঠা আগস্ট, 5ই আগস্ট আমরা সবাই জানি সেনাবাহিনীর প্রধান সেখানে। কিন্তু এই বক্তব্য থেকে ক্লিয়ার হলাম যে তিনি সম্ভবত ক্যান্টনমেন্টেই ছিলেন, সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন। কি কথা বলেছেন, কেন কথা বলেছেন, তখনও সরকার ক্ষমতায়, শেখ হাসিনা দেশ ত্যাগ করেননি, এটি নিয়ে কিন্তু একটা মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে। এবং তিনি বলেছেন তিনি চান না যে এক্সট্রা জুডিশিয়ারি কিলিং কিছু একটা হয়ে যায়, তার মানে তিনি এটা জানেন যে প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হবে, এটা সম্ভবত জানতেন। অথবা পরিস্থিতি এমন যে সেটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে গণভবন ভেঙে ফেলা হবে এবং প্রধানমন্ত্রীর উপর প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হতে পারে। এই বিষয়টি তিনি ক্লিয়ার করেছেন। কেউ কেউ বলছেন যে সেই সময় সেনাপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব ছিল গণভবনের প্রধানমন্ত্রীর সাথে আসা, অথবা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে, সরকারের নেতৃবৃন্দের সাথে, সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে কথা বলা, দেশকে কীভাবে স্থিতিশীল করা যায়, শান্ত করা যায় কীভাবে, সব কিছু নিয়ে উদ্বিগ্ন থাকার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী প্রধান বলেছেন তিনি তখন ক্যান্টনমেন্টে ছিলেন এবং তিনি শুনেছেন সামবডি সেইং যে তিনি
চলে গেছেন, তিনি দেশ ত্যাগ করেছেন। সামবডি বলেছে, এখানেও কিন্তু একটা প্রশ্ন দেখা দেয়। আর পরবর্তীতে আমরা যদি আসি, এই ভূমিকা তো গেলই, কাজে এখানে অনেক প্রশ্ন আছে। পরবর্তীতে 5ই আগস্ট বিকালবেলায় তিনি বলেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে দায়িত্ব নিলেন। তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, সেখানে বলছেন তিনি দায়িত্ব নিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, পলিটিক্যাল লিডারদের সাথে কথা বলেছেন, কারা কারা উপদেষ্টা হবে নিশ্চয়ই সেগুলো আলোচনা হয়েছে। কিন্তু এরপরে দেশে যে কিলিং হলো, মব জাস্টিসের নামে হলো, আপনার জ্বালিয়ে দেয়া হলো, পুড়িয়ে দেয়া হলো, ভাঙচুর হলো, সেই কথায় আমি না যাই। 5ই আগস্ট বিকালবেলায় গণভবন ভাঙচুর হলো, লুটপাট হলো, সেনাবাহিনী ছিল কিন্তু নিষ্ক্রিয় ছিল। 32 নম্বর পুড়িয়ে দেয়া হলো, সেনাবাহিনী ছিল কিন্তু নিষ্ক্রিয় ছিল। কেউ কেউ বলছেন সেনাবাহিনী ইচ্ছা করলে অন্তত এই দুটো প্রতিষ্ঠান, এই দুটো জায়গা তারা নিয়ন্ত্রণে নিতে পারতেন এবং তারা নিয়ন্ত্রণে রাখতে পারতেন, কিন্তু সেটি তারা নেননি। অর্থাৎ গণভবন এবং 32 নম্বরের কথা বলছিলাম। এই ছাড়া সারা দেশে অগ্নিসংযোগ, মব জাস্টিস এবং যে কিলিং হয়েছে, গণপিটুনির শিকার হয়েছে সাধারণ মানুষ, সেটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো ভূমিকা দেখা যায়নি। এবং ওই যে বঙ্গবন্ধুর, আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, শেখ হাসিনার ভাস্কর্য ভাঙা অথবা শেখ হাসিনার ছবি ডিস্ট্রয় করা, কেউ কেউ আবার দেখেছেন ছবিতে দেখা গেছে সেনাবাহিনীর কর্মকর্তারাই কিন্তু শেখ হাসিনার ছবি ভেঙে দিচ্ছেন, বঙ্গবন্ধুর ছবি ভাঙছেন। তার মানে সেনাবাহিনীরও ব্যাপক সমর্থন ছিল এই শেখ হাসিনার বিদায়ের পক্ষে এবং ছাত্র জনতার পক্ষে, তারাও একটা ভূমিকা পালন করেছে। কাজেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন এক ধরনের কথা হচ্ছে। আর এখন দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই আশা করেছিলেন, আশা করছেন সেনাবাহিনীর একটা ভূমিকা থাকা উচিত, সেনাপ্রধানের একটা ভূমিকা থাকা উচিত। সেনাবাহিনী সারা বিভিন্ন জেলায় আছে, কিন্তু কার্যত কোনো ভূমিকা তাদের আছে বলে খুব একটা মনে হয় না। গণপিটুনি হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, যাচ্ছে তাই হচ্ছে, যার তার বিরুদ্ধে মামলা হচ্ছে, কিন্তু সেনাবাহিনীর এখানে কোনো প্রত্যক্ষ ভূমিকা আছে বলে অনেকেই মনে করছেন না। আবার অনেকে চাচ্ছেন এই নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা বলি, শুধু বাইরের দেশের সাথে যুদ্ধবিগ্রহ নয়, নিজের দেশেও শান্তি শৃঙ্খলা রক্ষা বা শান্তি ফিরিয়ে আনার জন্য যে কোনো দুর্যোগের মুহূর্তে সেনাবাহিনীকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। অতীতেও আমরা দেখেছি, বিভিন্ন দেশে দেখছি, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলা হচ্ছে শেখ হাসিনার আত্মীয় হন, কিন্তু আত্মীয় হলেও আমরা সেই ব্যাপারে আত্মীয়তার এখানে প্রশ্ন নেই। তিনি সেনাবাহিনী প্রধান হিসেবে দেশের সেনাবাহিনী, সেনা কর্মকর্তাদের প্রধান হিসেবে একটা দায়িত্ব পালন করবেন, এটি হচ্ছে বড় কথা। কিন্তু সে দায়িত্বের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা অনুযায়ী তিনি কাজ করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তিনি কি আছেন, তারা কি আছেন নাকি নেই, সেটিও ক্লিয়ার না। থাকলে সারা দেশব্যাপী একটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন তারা, বা করা উচিত। আর যদি নাই থাকেন, তাহলে সেনাবাহিনীরও এই মুহূর্তে কী করণীয় উচিত, তারাও সেটি ভাবতে পারেন। যাই হোক, প্রিয় দর্শক, আমি কথাটা আবার সামারাইজ করি। আমার কথা একটু এলোমেলো হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমি আগে একটা ভিডিও করেছিলাম এই বিষয়টি নিয়ে, কিন্তু কিছু কথা এখানে আবার বাকি রয়ে গেছে, সেই কথাগুলো এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আবারও বলছি, শেখ হাসিনা যেদিন বিদায় নিয়েছেন, সেদিন সেনাপ্রধান ক্যান্টনমেন্টে পলিটিক্যাল লিডারদের সাথে তার বক্তব্য অনুযায়ী তিনি কথা বলছিলেন। অনেকে প্রশ্ন করছেন সেই সময় তিনি ক্যান্টনমেন্টে কেন, দেশের এই ক্রুশিয়াল মুহূর্তে প্রধানমন্ত্রীর আশেপাশে তার থাকা উচিত ছিল, অথবা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে সহায়তা করা উচিত ছিল। আর দ্বিতীয়টি হচ্ছে বর্তমানে যে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়টি। আর আরেকটি কথা উঠে এসেছে, যেটি আগেও বলেছিলাম, যে সেনাবাহিনী ইচ্ছা করলে অন্তত দুটি জায়গা রক্ষা করতে পারত, নিরাপত্তা দিতে পারত। একটি হচ্ছে 32 নম্বর, আরেকটি হচ্ছে গণভবন। যাই হোক, সেটির কিছুই আমরা দেখতে পাইনি। কাজে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।